কাফকাইয়েস্ক শব্দটা শুনলে কি মনে হয়? অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু এর আসল মানেটা সেটা কিন্তু খুব কম লোকেই জানেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই শব্দটার প্রশ্নটা হলো কাফকায়েস্ক বলতে আসলে কি বোঝায়। চলুন না আজের পেছনের আসল রহস্যটা একটু খুঁজে বের করা যাক। সংজ্ঞাটাই আমরা জানি, তাই না? মানে সরকারি অফিসের জটিল নিয়মকানুন বা কোনো অযৌক্তিক প্রক্রিয়া, এরকম কিছুই। কিন্তু যদি বলি এই ব্যাখ্যাটা আসলে কিছুই না, গল্পের কেবল শুরু, এর গভীরে যে লুকিয়ে আছে একজন মানুষের ব্যক্তিগত যন্ত্রণা আর অস্তিত্বের সংকট, সেটা অনেকেই জানে। এই শব্দটাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে জানতে হবে এর পেছনের মানুষটাকে। হ্যাঁ, তিনি হলেন ফ্রান্স কাফকা। কাফকার জীবনটা বুঝতে হলে এই কাজের দেখুন, 1883 সালে প্রাগে জন্ম। ছোটবেলা থেকেই বেশ উদ্বিগ্ন চিন্তিত একটা ছেলে। এরপর 1902 সালে আইন পড়ার সময় তার একমাত্র সত্যিকারের বন্ধুর সাথে দেখা হয়, ম্যাক্স ব্রড। এই নামটা মনে রাখবেন, কারণ পরে এর একটা বড় ভূমিকা আছে। 1908 সাল থেকে তিনি একটা বীমা কোম্পানিতে কাজ শুরু করেন, আর সেখানেই তিনি প্রথম মুখোমুখি হন সেই অদ্ভুত দমবন্ধ করা আমলাতন্ত্রের, যা পরে তার লেখার মূল অনুপ্রেরণা হয়ে ওঠে। আর সবচেয়ে দুঃখের বিষয় হল 1924 সালে মাত্র 41 বছর বয়সে তিনি যক্ষ্মায় মারা যান। আর মারা যাওয়ার সময়ও তিনি ভেবেছিলেন তার সব লেখা, তার সব কাজ আসলে ব্যর্থ। মৃত্যুর পর তার সেই বন্ধু ম্যাক্স ব্রড তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে লেখাগুলো প্রকাশ করেন। আর তখনই বিশ্ব প্রথমবার চিনতে পারে কাফকা। কাফকার জীবনে যদি সবচেয়ে গভীর আর কষ্টদায়ক কোনো প্রভাব থেকে থাকে, সেটা ছিল তার বাবার। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি চাইতেন ছেলেও তার মতোই হবে, শক্তপোক্ত, সফল। কিন্তু কাফকা ছিলেন ঠিক তার উল্টো, সংবেদনশীল, অন্তর্মুখী। আর তার ফল, সারাটা জীবন তিনি বাবার কাছে হয়ে রইলেন একরাশ হতাশার কারণ আর একরকম মানসিক। একবার এই দুটো ছবির দিকে তাকান। বাঁ দিকে কাফকা নিজেকে যেভাবে দেখতেন, একজন ব্যর্থ, অযোগ্য মানুষ, ঠিক যেমনটা তার বাবা তাকে ভাবতেন। আর ডান দিকে ইতিহাস তাকে যেভাবে মনে রেখেছে, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক। ভাবা যায় নিজের জীবনের এই চরম পরিহাসটা তিনি কোনোদিন দেখে যেতে পারেন। চলুন এবার দেখা যাক কাফকার ব্যক্তিগত জীবনের এই সব উদ্বেগ আর হতাশা কিভাবে তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে ছায়া। সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলোর একটা হলো দ্য ট্রায়াল। গল্পটা শুরু হয় একদম নাটকীয়ভাবে। একদিন সকালে জোসেফকে নামের একজন সাধারণ ব্যাংক কর্মচারীকে কোনো কারণ ছাড়াই হঠাৎ আর এখানেই গল্পের আসল মোচ। তাকে কখনোই বলা হয় না তার অপরাধটা কি। সে গ্রেফতার, কিন্তু কেন কেউ জানে না, বা কেউ বলতে। পর জোসেফকে জড়িয়ে পড়েন এক অন্তহীন বিচার প্রক্রিয়ায়, ঠিক যেন এই ছবির গোলক ধাঁধার মতো। এখানে সবকিছুই অদ্ভুত, দুর্নীতিতে ভরা আর পুরোপুরি অর্থহীন। এর কোনো শুরু নেই, শেষও। আর আরেকটা কালজয়ী গল্প হল দ্য মেটামরফোসিস। এখানে গ্রেগর সামসা নামের একজন সেলসম্যান একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা বিশাল পোকায় পরিণত হয়েছে। যে অদ্ভুত ব্যাপার কোনটা জানেন? একটা বিশাল পোকায় রূপান্তরিত হয়ে যাওয়ার পরেও গ্রেগরের মাথায় প্রথম চিন্তাটা কি আসে? হায় ঈশ্বর, আমার তো অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই যে একটা পড়া বাস্তব, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও চরম জাগতিক একটা দুশ্চিন্তা, এটাই হলো কাফকায়েস্ক অনুভূতির একেবারে মূল জায়গা। কি দাঁড়ালো? দুটো গল্পের মূল সংঘাত কিন্তু একই জায়গায়। একদিকে আছে জোসেফ কে আর গ্রেগর সামসা, দুজনই যুক্তিবাদী মানুষ যারা নিজেদের পরিস্থিতিটা বুঝতে চাইছে। আর অন্যদিকে আছে এমন এক জগৎ যা তাদের সমস্ত যুক্তিকে, সমস্ত চেষ্টাকেই যেন উপহাস করছে। এটাই কাফকার গল্পের আসল চালিকা শক্তি। আর গল্পগুলো নিছক অদ্ভুত কল্পকাহিনী না, এগুলো আসলে আমাদের মানব অস্তিত্বের, আমাদের পরিস্থিতির এক গভীর রূপ। মূল দর্শনটাকে বলা হয় উদ্ভটত্বের সাথে সংঘাত, বা কনফ্রন্টেশন উইথ দি অ্যাবসার্ড। মানে এখানে একজন ব্যক্তি তার সমস্ত যুক্তি দিয়ে এমন এক পরিস্থিতির মোকাবেলা করতে চায় যেটা পুরোপুরি অর্থহীন এবং তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। এর মতো অনেকটা গ্রিক পুরাণের সিসিফাসের মতো, যাকে আমরা এই ছবিতে পাথর ঠেলতে দেখছি। ব্যাপারটা কিভাবে ঘটে? প্রথমে কোনো ব্যাখ্যা ছাড়াই একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়। তারপর ব্যক্তিটি তার যুক্তি দিয়ে সেই পরিস্থিতি থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মহাবিশ্ব, সে একদম নীরব, কোনো উত্তরই দেয় না। ফলে এই সংগ্রামটা এমন এক লড়াই যা এড়ানোও যাবে না, আবার জেতাও সম্ভব না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষটা চেষ্টা চালিয়ে যায়, ঠিক যেমন সিসিফাস হেরে যাবে জেনেও পাথরটা ঠেলে। বিখ্যাত লেখিকা অ্যান রাইস বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন,
কাফকার লেখার শক্তি কোনো মিথ্যা আশা দেওয়াতে নেই, বরং এটা আমাদের জীবনের কঠিন অন্ধকার সত্যগুলোর সাথে সরাসরি মুখোমুখি করিয়ে দেয়। তো এখন প্রশ্ন আসতেই পারে, কাফকার এই যে এত অন্ধকারাচ্ছন্ন একটা দৃষ্টিভঙ্গি, এটা আজকের দিনেও কেন এত মানুষের কাছে প্রাসঙ্গিক? কেন তার লেখা আমাদের এতটা? কারণটা খুব সহজ। কাফকার গল্পগুলো আসলে আমাদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি। ভাবুন তো, কে না কখনো সরকারি অফিসে চক্করে পড়ে নিজেকে অসহায় ভেবেছে, বা কোনো কারণ ছাড়াই গভীর উদ্বেগ বা অপরাধবোধে ভোগেনি? কাফকা ঠিক সেই অনুভূতিগুলোকেই নাম দিয়ে গেছেন, শব্দ দিয়ে গেছেন। তার লেখা পড়লে মনে হয়, আরে এই অনুভূতিতে আমি একা নই। সুতরাং আসল কথাটা হলো এটাই, কাফকার লেখার মহত্ব এই জন্য নয় যে তিনি কোনো অসাধারণ বা বিরল অভিজ্ঞতার কথা বলেছেন, বরং তিনি আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ কিন্তু গভীর হতাশাজনক অভিজ্ঞতাকে এক অসাধারণ উপায়ে তুলে ধরেছেন। আর এখানেই ফিরে আসে কাফকার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা। ভাবুন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক তার পুরো জীবনটা কাটিয়ে দিলেন নিজের কাজগুলোকে একটা ড্রয়ারে বন্ধ রেখে। তিনি জানতেই পারলেন না যে তিনি ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার মতো কিছু সৃষ্টি করে গেছেন। আর কাফকার জীবনটা শেষ পর্যন্ত আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই পৃথিবীতে কতজন এমন কাফকা এসেছেন আর চলে গেছেন, যারা কখনো নিজেদের ভেতরের সেই অসাধারণ গল্পটা, সেই কণ্ঠস্বরটা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগই পাননি? কতজনের না বলা কথা, না লেখা গল্প এভাবেই হয়তো কোনো পুরনো ড্রয়ারে চিরদিনের মতো বন্ধ হয়ে হারিয়ে গেছে?